ধর্ষণের শাস্তি কি হবে তা নিয়ে আমাদের এক একজনের মতামত এক এক রকম, কিন্তু এই মুভি দেখার পরে তুমিও মানতে বাধ্য হবে যে ধর্ষণের শাস্তি হলে এমনই হওয়া উচিত। বলছিলাম গত বছরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তামিল মুভি মহারাজার কথা। মাত্র কয়েক মাসে এই মুভির IMDb কত জানো? বেশি না, মাত্র 8.4 আউট অফ 10। মানে বুঝতেই পারছো এই মুভি তোমার ব্রেন নিয়ে খেলবে আর একদম শেষের টুইস্ট তোমার মাথায় ঘুরিয়ে দিবে। সেই সাথে তুমিও মানতে বাধ্য হবে যে ধর্ষণের শাস্তি এরকম হওয়া উচিত। আমি কথা দিয়ে বলতে পারি এই ভিডিও তোমাদের একটুও নিরাশ করবে না। তাই ক্লিক যখন করেই ফেলেছো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ লাস্টের দিকে এমন কিছু দেখতে চলেছো যেটা দেখার পরে তুমিও থ্রিল হয়ে জমে যাবে। মুভিটা দেখার পরে 10 মিনিটের মতো আমি নিজেও থ্রিল হয়ে চুপ করে বসেছিলাম আর ভাবছিলাম এটা আমি কি দেখলাম। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই মুভিটা ছিল অনেক প্যাচালো, তাই এটাকে তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে রেডি করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। তাই আমার এই পরিশ্রমের বিনিময়ে আশা করছি তোমরা সবাই একটি করে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই সহজে বোঝার জন্য তোমাদের দুইটা পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই। এই লোকের নাম সেলভাম কুরেশি, যার পরিবারে তার স্ত্রী কোকিলা ও তার একমাত্র আদরের ছোট্ট একটি মেয়ে রয়েছে। সালভামের জীবনের সকল সুখ আর স্বপ্ন তার এই মেয়েকে নিয়ে, মানে বলতে পারো তার মেয়েই হলো তার কলেজার টুকরা। সালভাম তার এলাকায় একটি ইলেকট্রিক্যাল দোকান চালায় আর তার এই দোকানে তার সহকারী হিসেবে কাজ করে তার ছোটবেলার বন্ধু সাফরি। একদিন দেখা যায় সালভাম তার মেয়ের পিঠে অতি যত্নে মেডিসিন লাগিয়ে দিচ্ছে। আসলে আগুনে পুড়ে যাওয়ার কারণে তার মেয়ের পিঠে এমন ক্ষত হয়েছে আর সালভাম তার মেয়ের এক ফোঁটা কষ্ট চোখে দেখেই সহ্য করতে পারত না। এই হলো সালভাম নামের এই লোকের পরিবার ও পরিচয় পর্ব। কিন্তু এতক্ষণে যাকে তোমরা খুব সাধারণ ও দায়িত্বশীল মানুষ হিসেবে দেখলে, এই লোকের এক ভয়ানক রূপও রয়েছে। সে দিনের বেলায় একজন সামান্য ইলেকট্রিশিয়ান হলেও রাতের বেলায় তার রূপ পুরাই উল্টে যায়। এক রাতে দেখা যায় সেলভাম ও সাবরি এসেছে এক বাড়িতে ডাকাতি করতে, আর এদের ডাকাতি করার স্টাইল হলো যে বাসায় তারা ডাকাতি করতে যায় সেই বাসায় তারা রান্না বান্না করে খায়, তারপরে একটা টানা ঘুম দিয়ে রিল্যাক্স করে নিয়ে যাবার সময় সবাইকে মেরে ফেলে দিয়ে তারপরে চলে যায়। তাদের এই নিয়ম মোতাবেক তারা আজকে যেই বাসায় ডাকাতি করতে এসেছে ওই বাসায় ছিল এক যুবতী মেয়ে। তাই আজকে সাবরি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ফলে সে তাদের নিয়ম ভেঙে ওই মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে আর পর্যায়ক্রমে কয়েকবার সেই মেয়েকে ধর্ষণ করে। ডাকাতি শেষ করে ফিরে যাবার সময় তারা ওই বাসায় থাকা সকলকেই একে একে খুন করে তারপর আস্তে ধীরে রিল্যাক্সে বেরিয়ে যায়। এই হলো সেলভাম নামের এই লোকের সাধারণ মুখোশের আড়ালে তার ভয়ানক রূপ। অন্যদিকে আমাদের আরেকটি ছোট্ট পরিবারকে দেখানো হয়, যেখানে আমরা আমাদের মুভির নায়ক মহারাজাকে দেখতে পাই। মহারাজার পরিবারও শুধুমাত্র তার স্ত্রী ও তার এক আদরের মেয়ে রয়েছে। মহারাজা তার জীবন খুব সিম্পল ভাবেই কাটিয়ে দেয়, কারণ সে একজন সামান্য নাপিত। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আর মানুষের চুলদাড়ি কামিয়ে যেই টাকা মাসে উপার্জন হয় সেটা দিয়ে সে তার পরিবার চালায়। আর এই পরিবারেও মহারাজা তার একমাত্র মেয়েকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। তার মেয়ের কোনো আবদার সে অপূর্ণ রাখে না। এই হলো দুই পরিবারের পরিচয় পর্ব। এখন হয়তো ভাবছো এত ঢাকঢোল পিটিয়ে এই দুই পরিবারকে পরিচয় করানোর কারণই বাকি, কারণ হলো পুরো মুভির কাহিনী শুরু হতে যাচ্ছে এই দুই পরিবারের এক করুণ এবং সাংঘাতিক থ্রিলার কাহিনী নিয়ে, যেটা আর শেষ পর্যন্ত যেতে পারলে তুমিও একদম আকাশ থেকে পড়বে। যাই হোক, একদিন দেখা যায় মহারাজা একটি দোকান থেকে তার মেয়ের জন্য পুতুল কিনছিল। তার থেকে একটু দূরে এক বাড়িতে ছিল তার স্ত্রী ও তার একমাত্র আদরের মেয়ে। কিন্তু হঠাৎ একটি টাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ঢুকে পড়ে মহারাজার বাসার ভেতরে, ফলে সেখানেই তার স্ত্রী ও মেয়ে টাকের চাপায় মারা যায়। চোখের সামনে এই কাহিনী দেখে মহারাজা একদম শকড হয়ে যায়, কারণ আগেই বলেছি যে সে তার মেয়েকে তার নিজের জানের থেকেও বেশি ভালোবাসত। এই ঘটনার 12 বছর পরের এক সিনে আমরা মহারাজার পরিবারকে দেখতে পাই, যেখানে আমরা তার মেয়েকে দেখতে পাই যে গত 12 বছর পরে অনেক বড় হয়ে গেছে। আসলে সেদিন ট্রাকের চাপায় মহারাজের স্ত্রী মারা গেছিল, আর ওপর থেকে একটি ডাস্টবিন এসে তার মেয়ের উপরে পড়ার কারণে সে ডাস্টবিনের তলায় সুরক্ষিত অবস্থায় ছিল। তাই মহারাজা তার মেয়ের জীবন বাঁচানোর জন্য সেই ডাস্টবিনকে পরম আদরের ও যত্নের সাথে রেখেছে এই 12 বছর ধরে। এখানে আমরা জ্যোতির মুখে জানতে পারি যে তার বাবা মহারাজা তাকে কত ভালোবাসে। একদিন স্কুলের এক অনুষ্ঠানের চিফ গেস্টের ড্রিঙ্কসের মধ্যে মদ মেশানোর দায়ে প্রিন্সিপাল না বুঝে জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তুলে বসে আর তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিতে যায়। কিন্তু জ্যোতি তার বাবাকে জানায় যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তাই মহারাজা জানায় তার মেয়ে যখন বলেছে সে কিছু করেনি মানে সে নির্দোষ, তাই
তাই সে প্রিন্সিপালকে বলে বসে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে। ঠিক ওই সময়ে স্কুলের এক ম্যাডাম আসল অপরাধীকে ধরে আনে যে এই আকাম করেছিল। ফলে যখন সবাই মহারাজাকে টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করে, সে দেয়ালের একটি খুঁটি চেপে ধরে আর জানিয়ে দেয় যতক্ষণ প্রিন্সিপাল তার মেয়েকে সরি না বলবে সে কিছুতেই এক চুলো এখান থেকে নড়বে না। এদিকে প্রায় 7-8 জনের টানাটানিতে সেই রড ভেঙে পড়ার উপক্রম দেখে প্রিন্সিপাল অবশেষে মহারাজার মেয়ে জ্যোতির কাছে সরি জানায় আর এই যাত্রায় রক্ষা পায়। এবার তো বুঝতে পারলে যে মহারাজা তার মেয়েকে কি পরিমাণ ভালোবাসে। একদিন তার মেয়ে জ্যোতি তার স্কুলের এক স্পোর্টস ইভেন্টে যোগ দিতে তার বাসা থেকে শহরের দিকে রওনা দেয় আর যাওয়ার আগে তার বাবাকে প্রতিদিনের রুটিন বলে দিয়ে যায় যেন তার বাবা নিজের যত্ন নিতে আলসেমি না করে। কিন্তু এই ঘটনার 7 দিন পরের এক রাতে দেখা যায় মহারাজার বাসার সবকিছু ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে আর সে নিজে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। এখন তার বাসায় আসলে কি ঘটেছে, চুরি নাকি ডাকাতি? না, তার বাসায় এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে যেটা জানার পরেও তুমিও আঁতকে উঠবে। এখান থেকেই মুভির আসল থ্রিলিং পয়েন্ট শুরু। চলো দেখে আসা যাক তার বাড়িতে আসলে কি ঘটেছে। পরের দিন মহারাজা যায় তার লোকাল থানা। সেখানে যে থানায় অভিযোগ করে যে গতরাতে কেউ তার বাসায় ডাকাতি করেছে আর তার বাসা থেকে মূল্যবান একটি জিনিস নিয়ে গেছে। পুলিশ জিজ্ঞেস করে তার কি হারিয়েছে। মহারাজা এক রহস্যময় ভাবে জানায় তার বাসার ডাস্টবিন তারা ডাকাতি করে নিয়ে গেছে। দাঁড়াও, এই ডাস্টবিন কিন্তু সাধারণ ইস্যু নয়, এই ডাস্টবিনের সাথে জুড়ে রয়েছে এই মুভির মূল ক্লাইম্যাক্স। আসলে মহারাজা এই ডাস্টবিনের সাথে ওই লোকগুলোকে খুঁজে বেড়াচ্ছে যারা গতরাতে তার বাসায় ডাকাতি করেছে। সেদিন তার বাসায় ডাকাতি করে তারা সেই মালামালগুলো ডাস্টবিনে করে নিয়ে গেছিল। মানে ডাস্টবিন পাওয়া গেলে সে ওই লোকগুলোকেও খুঁজে পাবে। যাই হোক, এই ডাস্টবিনের ডাকাতির কেস শুনে থানার সকল পুলিশ প্রথমে মজা নিলেও মহারাজার একই কথা বারবার শোনার কারণে সকলের মেজাজ গরম হতে থাকে। ফলে তারা সবাই মিলে মহারাজাকে পাগল মনে করে থানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু মহারাজা জানায় যদি তারা তার এই ডাস্টবিন খুঁজে না দেয় তবে সে কোনোভাবেই এখান থেকে এক চুলো নড়বে না। এখন তোমরা তো ভালো করেই জানো যে এই লোকটা কি পরিমাণ ঘাটতারা। হ্যাঁ, সে এবার থানার একটি হাতল চেপে ধরে আর সবাইকে জানিয়ে দেয় আমার ডাস্টবিন ছাড়া আমি কোথাও যাব না। থানার সকল পুলিশ এসে মহারাজাকে ধরে টেনে হিঁচড়ে বাইরে নিতে থাকে, কিন্তু মহারাজা সে আগের মতোই শক্ত করে সেই হাতল ধরে রাখে। এভাবে কয়েকবার চেষ্টা করার পরেও তারা মহারাজাকে এক চুলো নাড়াতে পারে না। উপরন্তু সেখানের পুলিশদেরই জামা ছিঁড়ে যায়। ফলে এবার তারা রেগে যেয়ে মহারাজাকে টেনে সরাতে গেলে সিলিং থেকে পুরো হ্যান্ডেলটাই খুলে আসে আর উপরে রাখা সকল ফাইল, হাঁড়ি পাতিল সহ সবকিছুই নিচে পড়ে যায়। সেখানে একটি হাঁড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে এক গোকরা সাপ। এই কাহিনী দেখে থানার সকল পুলিশ বাইরে বেরিয়ে যায় আর মহারাজাকে বলতে থাকে আরে ওইটা হলো গোকরা সাপ, সে তো পুলিশ না যে তোকে ছেড়ে দিবে। কিন্তু মহারাজার চোখে কোনো ভয় নাই, তাই সে সেখানেই এক চুলো না নড়ে সেখানেই বসে থাকে। অন্যদিকে আমরা একজন ইন্সপেক্টরকে দেখতে পাই যার নাম ধানুষ। সে এসেছে এক বাসায় ডাকাতির কেস সেটেল করতে। এখানে দেখা যায় সে একজন চোরকে ধরে এনে যেই বাসায় ডাকাতি করেছে সেই বাসার সকল মালামাল ফিরিয়ে দিচ্ছে আর বাসার মালিককে জানিয়ে দেয় এটাই সেই চোর যে তোমার বাসার গহনা চুরি করেছিল। তবে এখানে ইন্সপেক্টর ধানুষ সেই বাসার মালিককে জিজ্ঞেস করে তুমি তো সামান্য কেরানি কাজ করো, তাহলে ডুপ্লেক্স বাড়ি আর BMW গাড়ি কিভাবে কিনলে? তার এই প্রশ্নে সেই লোক জানায় আরে সেটা কি তোকে বলতে হবে, তুই তো 2 টাকার পুলিশ, তাই নিজের কাজ কর। যাই হোক, ইন্সপেক্টর ধানুষ সেখানে অপমানিত হয়ে ফিরে আসছিল, কিন্তু একটু পরেই বাসার মালিক এসে জানায় যে তারা যে গহনা ফিরিয়ে দিয়েছে সেটার সবগুলোই নকল। এখন ইন্সপেক্টর জানায় এই চোর যেইটা চুরি করেছে আমি সেটাই ফিরিয়ে দিয়েছি, তাই চুপচাপ এটা নিয়ে মুখ বন্ধ করে রাখ, নয়তো দেখবি কাল তোর বাসায় ইনকাম ট্যাক্স থেকে অভিযান চালানো হবে আর বাকি যা কিছু আছে সবকিছু গায়েব হয়ে যাবে। আসলে এই ইন্সপেক্টর ধানুষ একজন পাক্কা চিটিংবাজ আর ঘুষখোর মাল। সে ওই চোরের সাথে হাত মিলিয়ে সকল গহনা বিক্রি করে দিয়ে টাকা মেরে দিয়েছে। যাওয়ার আগে সে চোরের বউকে চোরের ভাগের টাকাও বুঝিয়ে দেয়। মানে এখানে বোঝা যায় যে সে অসৎ হলেও লোক ভালো। সে ওই চোরের স্ত্রীকে জানিয়ে দেয় টেনশন করার কোনো কারণ নাই, সে তার স্বামীকে কয়েকদিন পরেই ছেড়ে দিবে। মানে বুঝতেই পারছো এই ইন্সপেক্টর ধানুষ কি ধাপ্পাবাজ মাল। যাই হোক, সে থানায় ফিরে এসে দেখতে পায় তার থানার অবস্থা পুরাই লন্ডভন্ড। এখন এখানে কি ঘটেছে এই কাহিনী জানার পরে সে আবারও মহারাজার কাছে শুনতে চায় আসলে তার বাসায় কি কি চুরি গেছে। মহারাজা আগের বারের মতোই তাকে জানায় তার বাসা থেকে মাত্র একটি ডাস্টবিন চুরি গেছে। এখন এই কাহিনী শুনে এবার ইন্সপেক্টর ধানুষের মেজাজও খারাপ হয়ে যায় আর সে সরাসরি মহারাজার দিকে বন্দুক ধরে জানায় যদি সে এখান
থেকে না যায় তবে এখানেই মেরে ফেলবে আর থানায় হামলা করার কারণ দেখিয়ে তাকে এনকাউন্টার বলে চালিয়ে দেবে। ফলে মহারাজা আর কোনো উপায় না পেয়ে তার সকল জিদ রেখে এখন এখান থেকে চলে যেতে বাধ্য হয়। কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই সে আবারও ফিরে আসে নগদ 40,000 টাকা নিয়ে। সবার সামনেই সে ইন্সপেক্টরকে জানায়, এই নেন 40,000 টাকা আর আমার ডাস্টবিনকে খুঁজে দেন, যদি আমার ডাস্টবিন খুঁজে পাই তবে আরো নগদ 5 লাখ টাকা দিব। এই কাহিনী দেখে ইন্সপেক্টর সজোরে তাকে মারে এক চড়। কি ভাবছো ঘুষ দেওয়ার জন্য মেরেছে? আরে না, চড় মেরেছে এত দেরিতে ঘুষ দেওয়ার কারণে, আর সেই ঘুষ সবার সামনে দেওয়ার কারণেই এই চড় মেরেছে। তবে এখানে ইন্সপেক্টর ধানুষ বুঝে যায় এই লোক সামান্য এক ডাস্টবিনের জন্য 5 লাখ টাকা কেন দিবে, মানে এই ডাস্টবিনের মধ্যে এর থেকেও মূল্যবান কিছু আছে। তাই তারা সবাই লেগে পড়ে সেই ডাস্টবিন খোঁজার কাজে। অন্যদিকে আমরা একজন হাতির মতো মোটা ভয়ানক এক লোককে দেখতে পাই। এই লোকের নাম কালায়ান, যে হচ্ছে এই এলাকার কাউন্সিলর। এখানে দেখা যায় সে তার গ্যাং ব্যাং নিয়ে এসে একটি কার গ্যারেজে যায় আর গ্যারেজের মালিককে কোনো কথা ছাড়াই উলুম ধরুম কেরানো শুরু করে। এখানে কাহিনী হচ্ছে সে তার জীবনে দুইটা জিনিস সবচাইতে বেশি ভালোবাসে। এক হলো তার লাক্সারিয়াস দামি এই গাড়িটা, দ্বিতীয় হলো তার স্ত্রীর গিফট দেওয়া একটি সানগ্লাস। আর গতকাল সে তার গাড়ি এই গ্যারেজে মেরামতের জন্য রেখে গিয়েছিল আর সেই গাড়ির মধ্যেই ছিল তার প্রিয় সেই সানগ্লাস। আর কাল থেকেই তার সেই সানগ্লাস হারিয়ে গেছে। মানে বুঝো ব্যাপারখানা, কি পাগল রে ভাই। যাই হোক, গ্যারেজের মালিক জানায় তার গাড়ি সে মেরামত করেনি, বরং তার গাড়ি মেরামত করেছিল তারই দোকানের অন্য এক কর্মচারী। ঠিক ওই সময়ে সেখানে ওই কর্মচারী চলে আসে। এই লোকের নাম হলো ধানা। এই লোকটাকে কিন্তু মনে রেখো। কাউন্সিলর ধানাকে দেখে একটি কাঠের টুল তুলে নেয় আর ধানাকে উরুম ধরুম খেলানো শুরু করে। আর সে বারবার বলতে থাকে, বল আমার সানগ্লাস কোথায়। যাই হোক, কাউন্সিলর তাদের সবাইকে পিটিয়ে লাস্ট ওয়ার্নিং করে দেয়। সে জানায়, যদি কালকের মধ্যে আমার সানগ্লাস না পায় তবে কেউ তোদের বাঁচাতে পারবে না। এই ঘটনার কিছুক্ষণ পরে তাদের কেলিয়ে যখন সে মদের বারে বসেছিল সেখানে আসে ধানা। সে সেই ওই সানগ্লাস কাউন্সিলরের সামনেই একবারই মেরে ভেঙে দেয় আর কাউন্সিলর সহ সবাইকে মদের বোতল দিয়েই তাদের মাথা ফাটানো শুরু করে। এভাবেই সে সবাইকে একের পর এক মাথা ফাটিয়ে দিয়ে কাউন্সিলরের মুখ ভেঙে দেয় আর তার প্রতিশোধ নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ইন্সপেক্টর ধানুষ তার টিম নিয়ে মহারাজার বাসায় আসে। কোথায় কিভাবে ডাকাতরা ঢুকেছিল তার আলামত দেখতে। কিন্তু সাব ইন্সপেক্টর কুজোহারা জানায়, স্যার কেউ সামান্য একটা ডাস্টবিনের জন্য কেন এত টাকা দেবে? তার মানে এই ডাস্টবিনের মধ্যে অবশ্যই কোটি টাকা মূল্যের কোনো জিনিস ছিল। তাই ইন্সপেক্টর ধানুষ এবার মহারাজার কাছে আসে আর কৌশলে তাকে জিজ্ঞেস করে যে আসলে এর মধ্যে কি ছিল। যদি মহারাজা তাদের জানিয়ে দেয় যে এটার মধ্যে কি ছিল তবে সেটা খুঁজে বের করতে তাদের জন্য সুবিধা হবে। কিন্তু তোমরা তো জানো যে আসলে এই ডাস্টবিনের সাথে কার যোগসূত্র রয়েছে। তাই মহারাজা আগের বারের মতোই জানিয়ে দেয় যে তার মধ্যে কিছুই ছিল না, এটা শুধুমাত্র একটা ডাস্টবিনই ছিল। যাই হোক, অবশেষে তারা সেই 5 লাখ টাকার লোভে এই ডাস্টবিন খোঁজার কাজ আবারও শুরু করে দেয়। তারা চারিদিকে পুলিশ লাগিয়ে দেয়, যেভাবেই হোক সেই ডাস্টবিন খুঁজে পেতেই হবে। আর এদিকে মহারাজা সেই থানায় থেকে যায় আর সেখানে থেকেই সে পুলিশের ফরমাইশ কাটতে থাকে। মানে ডাস্টবিন ছাড়া সে কোথাও এক পাও নড়বে না। সে পুলিশের সকল ফরমাইশ কাটা শুরু করে আর দিন রাত থানাতেই পড়ে থাকে। সেই সাথে ধাপে ধাপে তার জমানো টাকাগুলো সে পুলিশদের দিয়ে দিতে থাকে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে তার বাসায় শুধু ডাকাতি হয়নি, বরং এমন কিছু হয়েছে যেটা সবার হুঁশ উড়িয়ে দিতে সক্ষম। যাই হোক, অন্যদিকে আমরা সেলভাম ও তার বন্ধু সাবরিকে দেখতে পাই তাদের দোকানে। সেখানে সালভামের ফোনে একটি কল আসে আর এই কল মানেই আজকে রাতে তারা আবারও বের হবে কোনো এক বাড়িতে ডাকাতি করতে। ঠিক একইভাবে সেলভাম ও সাবরি প্রতি রাতের মতো তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। একদিন সাব ইন্সপেক্টর কুজোহারা খুঁজতে খুঁজতে একটি স্টিলের বালতির দোকানে চলে আসে আর সেই ডাস্টবিনের ফটো দেখিয়ে হুবহু একটি ডাস্টবিন দিতে বলে। আসলে এখানে ইন্সপেক্টর ধানুষ বুঝে গেছিল যে তারা সেই ডাস্টবিন হয়তো খুঁজে পাবে না, তাই সেই ডাস্টবিনের মতো একটি মাল কিনে এনে মহারাজার হাতে ধরিয়ে দিতে চায় আর তার সেই 5 লাখ টাকা হাতিয়ে নিবে। সেই সাথে তারা তলে তলে সেই ডাস্টবিনের সন্ধান চালাবে। যদি ভাগ্যক্রমে সেটা পেয়ে যায় তবে ডাস্টবিনের ভেতরে থাকা কোটি টাকা মূল্যের জিনিস তারা মেরে দিবে। এখানে ডাস্টবিন কিনতে যেয়ে সাব ইন্সপেক্টর কুজোহারার সাথে দেখা হয়ে যায় এক মোটা ভুঁড়িওয়ালা লোকের সাথে। এই লোকের নাম হলো নাল্লা শিবা, যে আগে থেকেই পুলিশের খোঁচর বা স্পাই হিসেবে কাজ করে। এখানে এই কাহিনী শুনে নাল্লা শিবা জানায় তার পরিচিত এক ঠাটারির দোকান রয়েছে, তারা হুবহু এই রকম মাল বানাতে পারবে। তাই নাল্লা শিবা সাব ইন্সপেক্টর কুজোহারাকে নিয়ে সেই দোকানে যায়
আর এই ডাস্টবিনের ছবি দেখিয়ে হুবহু এক ডাস্টবিন বানিয়ে দিতে বলে। সেই দোকানদার ছবি দেখে দেখে হুবহু একদম সেম টু সেম একটি ডাস্টবিন বানিয়ে দেয়। আর এই ডাস্টবিন নিয়ে এবার সাব ইন্সপেক্টর ও নাল্লাশিবা ইন্সপেক্টর ধানুষের কাছে আসতে থাকে। এবার এটাকে একটু পুরানো বানানোর পালা। নাল্লাশিবা হাতুড়ি দিয়ে পিটিয়ে ঠিক সেই জায়গাগুলো চ্যাপ্টা করে দেয় আর রং মাখা মরিচা পড়া পানি লাগিয়ে একদম সেম টু সেম সেই ডাস্টবিনের মতো করে ফেলে। এবার এই ডাস্টবিন মহারাজার ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার পালা। তাই ইন্সপেক্টর ধানুষ সেই ডাস্টবিন নিয়ে থানার দিকে ফিরে আসতে থাকে। এদিকে থানার ভেতরে আমরা মহারাজাকে দেখতে পাই, যে বিগত কয়েকদিন ধরে এই থানাতেই পড়ে রয়েছে। এখানে আমরা ওই গ্যারেজের মালিককেও দেখতে পাই, যে তার কর্মচারী ধানার ছবি নিয়ে থানায় এসেছে তার মিসিং কমপ্লেন করাতে। ওই লোকের হাতে ধানার ছবি দেখে মহারাজার চোখে জ্বলে উঠে এক রাগের আগুন। এবার চলো তোমাদের দেখায় যে এই ধানা নামের লোকটার সাথে আসলে কি ঘটেছে। যেদিন মহারাজার বাসায় ডাকাতি হয় সেদিন মহারাজা তার বাসায় একটি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের কাগজ পড়ে থাকতে দেখতে পায়। তাই সে ওই গাড়ির মালিক তাদের কাউন্সিলরের সাথে দেখা করতে যায় এটা জানার জন্য যে তার লোকজন কেন সেদিন রাতে তার বাসায় ডাকাতি করেছিল। তবে এখানে যে সে জানতে পারে যে আসলে সেদিন রাতে কাউন্সিলরের গাড়ি ছিল ধানা নামের এই মেকানিকের কাছে। আর যেদিন ধানা সেই কাউন্সিলরকে মারছিল মহারাজাও ঠিক একই সময়ে সেখানেই উপস্থিত ছিল। তাই মহারাজা বুঝে যায় যে এই কাউন্সিলর তার বাসায় কিছুই করেনি, বরং যা করেছে এই ধানা নামের লোকটাই করেছে। তাই সে ধানার পিছু নেয় আর একটি প্রিন্টিং প্রেসের মধ্যে এসে দাঁড়ায়। এখানে ধানার আরো লোকজন ছিল, তাই তারা সবাই মিলে একে একে মহারাজাকে ধরে ফেলে আর মারা শুরু করে। এবার ধানা এসে জিজ্ঞেস করে, বল তুই কেন আমার পিছু নিয়েছিস? তোকে আমার পিছু নিতে কে টাকা দিয়েছে? কিন্তু মহারাজা কোনো কথা না বলায় এবার ধানা তাদের লোকজনদের বলে তার হাত শক্ত করে ধরতে। সবাই এসে মহারাজাকে চেপে ধরে আর একজন তার হাত শক্ত করে টেনে ধরে। অন্যজন এবার তার কাটারে নিয়ে মারে এক কোপ মহারাজার হাতের ওপরে। কিন্তু মহারাজা সেই লোকের হাত জোরে টেনে ধরার ফলে সেই কোপে তারই হাত নেমে যায়। ভাইরে, এই সিন যে কি ভয়ানক ছিল তা বলার মতো নয়। এই কাহিনী দেখে ধানার কলিজা পুরাই শুকিয়ে যায়। মহারাজা তার পকেট থেকে খুর বের করে সবাইকে পোজ দিতে থাকে। এভাবে সে সবাইকে একে একে মেরে এবার ধানাকে ধরে। সে ধানাকে মেরে প্রিন্টিং মেশিনের সাথে গেঁথে দেয় আর এবার তাকে জিজ্ঞেস করে, বল সেদিন রাতে তোর সাথে আমার বাসায় আর কারা ছিল? ধানা জানায় তার প্রাণ চলে গেলেও সে কারো নাম বলবে না। তবে সে এটা জানিয়ে দেয় যে সেদিন রাতে তার সাথে যে ছিল সে বর্তমানে থানাতেই রয়েছে। এসব বলতে বলতে সে প্রিন্টিং প্রেসের একটি রড খুলে নিয়ে মহারাজার পায়ের মধ্যে ঢুকিয়ে দেয় আর সেখান থেকে পালাতে থাকে। এবার মহারাজা তার সেই কাটারি তুলে নেয় আর ধানার গলা বরাবর বসিয়ে দেয় এক কোপ। আর এক কোপেই সে ধানার বডি থেকে মাথা নামিয়ে দেয়। আর এভাবে সে তার শত্রুদের একজনকে খতম করে দেয়। কিন্তু আসলে মহারাজার বাসায় সেদিন রাতে এক্সাক্ট কি ঘটেছিল যার কারণে সে প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে রয়েছে? চলো ফাইনালি এবার তোমাদের আসল ক্লাইম্যাক্স বলে দিই। এখানে আমাদের 12 বছর আগের এক ঘটনায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা সেলভামকে দেখতে পাই তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সে একটি জুয়েলারি দোকানে বসে রয়েছে। এখানে তার মেয়ের জন্মদিন উপলক্ষে সে তার মেয়ের জন্য একটি লকেট পছন্দ করে। তবে জহুরি জানায় এটা অনেক দামি, এটা প্রি অর্ডার ছাড়া বিক্রি করা যায় না। তাই সেলভাম সেটা অর্ডার করে সেদিনের মতো বাসায় ফিরে আসে। সেই রাতে তার স্ত্রী জানায় যে আমাদের তো এত টাকা নাই, তাহলে তুমি যে এত দামি লকেট অর্ডার করে আসলে এর টাকা কোথায় থেকে আসবে? কিন্তু সেলভাম জানায় আমি সেটা ম্যানেজ করে নিব, আমি আমার মেয়ের জন্য সবকিছুই করতে পারি। মানে বুঝতেই পারছো, আগে যে ডাকাতিগুলো তোমরা দেখেছো সেলভাম এগুলো এসবের জন্যই করত। যাই হোক, দুদিন পরে তার মেয়ের জন্মদিনে সে ওই নেকলেস নিয়ে ফিরে আসার সময় তার স্ত্রী ফোন করে জানায় আজ বাসায় অনেক মেহমান আসবে, তাই সে যেন চুলদারি কেটে বাসায় ফিরে। ফলে সে বউয়ের কথা মানার জন্য খুঁজতে খুঁজতে মহারাজা সেলুন খুঁজে পায় আর সেখানেই আসে দাড়ি কাটার জন্য। 12 বছর আগে আমরা এখানে দুজনকে ইয়াং দেখতে পাই। দাড়ি কাটার সময় হঠাৎ টিমারের ব্যাটারি ডেড হয়ে যাওয়ার কারণে মহারাজা যায় ব্যাটারি কিনতে। সেই সময়ে সেলভামকে কল করে তার বন্ধু সাবরি। সে জানায় তুই যেখানে আছিস তাড়াতাড়ি বাসায় চলে আয়, কাল রাতে আমরা যে ডাকাতি করেছিলাম
পুলিশ আমাদের সন্দেহ করছে আর পত্রিকাতে আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। সেলভাম দ্রুত পত্রিকা খুলে দেখে কাহিনী সত্যিই সিরিয়াস। তবে সে সাবরিকে জানায়, তুই এসব নিয়ে চিন্তা করিস না, সেই সাথে বাসায় যেন কেউ কিছু বুঝতে না পারে, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। কিন্তু এই কথা বলেই সেলভাম যেই পেছনে ঘুরে তাকায় সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে মহারাজা। দাড়ি কাটার পুরোটা সময় সেলভাম এক নজরে মহারাজার দিকেই তাকিয়ে থাকে। বাসায় ফিরে সেলভাম কেমন যেন এক গভীর চিন্তায় ডুবে যায়। সে বুঝতে পারে যে মহারাজা তার সব কথা শুনে ফেলেছে। তবে যদি সে এখন পুলিশকে জানিয়ে দেয় তাহলে কি হতে পারে। এমন সময় তার স্ত্রী জিজ্ঞেস করে যে তার মেয়ের লকেট সে কোথায় রেখেছে, কিন্তু সেলভাম এই টেনশনে এতই মগ্ন ছিল যে সে পুরো বাসা খুঁজেও তার লকেট কোথায় রেখেছে সেটা মনে করতে পারে না। এদিকে আমরা সেলুনে মহারাজাকে দেখতে পাই যে সেলভামের মেয়ের এই লকেট খুঁজে পায় তার সেলুনের টেবিলের ওপরে। তাই সে এই লকেট সেলভামকে ফিরিয়ে দেওয়ার জন্য তার বাসার দিকে আসতে থাকে। ঠিক একই সময়ে সেখানে সেলভামের খোঁজে এক গাড়ি পুলিশ এসে নামে তাদের বাসার গেটের সামনে। এখন মহারাজার পেছনে এত পুলিশ দেখে সেলভাম মনে করে হয়তো মহারাজাই পুলিশ এনেছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। এসব দেখে সাবরি তার গান বের করে আর পুলিশদের হুমকি ধামকি দেওয়া শুরু করে, কিন্তু সেলভাম তাকে নিষেধ করলেও সে তার কোনো কথাই শুনে না। ফলে পুলিশের গুলিতে সাবরি এখানেই মারা যায়। আর এদিকে এসব দেখে সেলভামের স্ত্রী মারাত্মক রকমের শক খায়, কারণ সে জানতোই না যে তার স্বামী অতি ভালো মানুষের আড়ালে এক সিরিয়াল রেপিস্ট আর ডাকাত। ভাইরে, এখানে এমন কাণ্ড ঘটে যায় যেটা কেউই এক্সপেক্ট করেনি যে এমন কিছু ঘটতে পারে। সেলভামের স্ত্রী গভীর শক পেয়ে মাটিতে বসে পড়ে আর সেলভাম শেষবারের জন্য তার মেয়েকে কোলে নিতে যায়। তবে পুলিশ তাকে ধরে বেঁধে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে মহারাজার সাথে সেলভামের শুরু হয়েছিল কঠিন শত্রুতা। এই ফ্ল্যাশব্যাক থেকে কাহিনী আবারও ফিরে আসে 12 বছর পরে থানায়, যেখানে মহারাজা ধানার ছবি দেখছিল। মহারাজা ওই লোককে জিজ্ঞেস করে, এই ছেলে কি তোমার বন্ধু হয়? সে জানায়, আরে না, সে আমার কর্মচারী, কিন্তু গত 3 দিন ধরে সে নিখোঁজ। মহারাজা জানায়, টেনশন করো না, সে ফিরে আসবে তাড়াতাড়ি। এসব বলার সময় সে ওই লোকের পিঠে হাত বুলিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করতে থাকে। এখানে তোমাদের জানিয়ে রাখি, সেদিন ডাকাতদের মধ্যে একজনের পিঠে একটি টিউমার ছিল আর সেটাই সে খুঁজে খুঁজে দেখছিল। যাই হোক, এবার কাহিনী ফিরে আসে ইন্সপেক্টর ধানুষের বাসার ছাদে। সে তার কনস্টেবলকে জানায় কাল এই নকল ডাস্টবিন মহারাজাকে ধরিয়ে দিবে ঠিকই, কিন্তু চোরকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সে একে একে তার পরিচিত সকল চোরদের কল করে আর এই ডাস্টবিন চুরির দায় নিতে বলে। তবে একজন সামান্য সিসকে চোরও রাজি হয় না এই সামান্য জিনিস চুরির দায় নিজের মাথায় নিতে। কনস্টেবলের সাথে সেখানে উপস্থিত ছিল ওই লোক নাল্লা শিফা। সে জানায়, স্যার, যদি ওই 5 লাখ টাকা থেকে 50,000 টাকা আমাকে দেন তবে আমি নিজে এই ডাস্টবিন চুরির দায় নিজের কাঁধে নিব। ইন্সপেক্টর ধানুষ যেন এবার হাঁপ ছেড়ে বাজে। তবে সে এবার নাল্লা শিবা নামের ওই লোককে এই চুরির পুরো ঘটনা বলতে থাকে, যেই ঘটনা সেদিন সে মহারাজার কাছ থেকে শুনেছিল। কিভাবে ডাকাত তার বাসায় এসেছিল, কিভাবে মহারাজাকে মেরেছিল আর কি কি তার বাসা থেকে চুরি করেছিল। এখানেই রয়েছে এই মুভির মারাত্মক এক থ্রিলিং পয়েন্ট। নাল্লা শিবা এই ডাকাতির পুরো ঘটনা শুনেই তার চোখ মুখ একদম শুকিয়ে যায়। চলো এবার তোমাদেরও বলছি কাহিনীটা কি। আসলে সেদিন রাতে মহারাজার বাসায় কোনো ডাকাতি বা চুরি হয়নি। সেই রাতে হয়েছিল মহারাজা একমাত্র মেয়ের ধর্ষণ। সেই রাতে ধর্ষণ করেছিল এই ধানা আর এই নাল্লা শিবা, আর তাদের সাথে আরেকজন ছিল যার নাম সেলভাম। সেলভামের বাসার সেই ঘটনার 12 বছর পরে জেল থেকে ছাড়া পেয়ে এই দুইজনকে নিয়ে আসে মহারাজার বাসায় মহারাজকে খুন করতে। আসলে তাদের ডাকাতির কোনো প্ল্যানই ছিল না। তারা বাসার মধ্যে ঢুকে অপেক্ষা করতে থাকে মহারাজা বাসায় ফেরার জন্য। কিন্তু সেদিন আবার মহারাজার মেয়ে জ্যোতি তার 7 দিনের স্পোর্টস ক্যাম্পেইন শেষ করে শহর থেকে বাসায় আসছিল, আর মহারাজা তার সেলুন বন্ধ করে গেছিল তার মেয়ের জন্য জুতা কিনতে। ফলে মহারাজার বদলে তার মেয়ে জ্যোতি আগে বাসায় ঢুকে পড়ে আর তার ড্রেস চেঞ্জ করতে থাকে। আর এদিকে লুকিয়ে থাকা নাল্লা শিবা ও ধানা এই কাহিনী দেখে নিজেদের আর সামলাতে পারে না। ফলে তারা জ্যোতির উপরে ঝাঁপিয়ে পড়ে আর দুনিয়ার সেই নিকৃষ্ট কাজটি তার সাথে তারা করে বসে। তারা দুজনে মিলে কয়েকবার জ্যোতিকে ধর্ষণ করে, একবার না, 2 বার না, টানা 7 বার তারা এই জঘন্য কাজ তারা দুজনে মিলে করে জ্যোতির সাথে। তবে যখন মহারাজা আসতে দেরি হচ্ছিল দেখে সেলভাম তার সকল রাগ জ্যোতির উপরে ঝাড়ে। সে লাথি দিয়ে দিয়ে জ্যোতির পা ভেঙে দিতে থাকে, আর সেখান থেকে প্রয়োজনীয় জিনিস সেই ডাস্টবিনে তুলে নিয়ে সেদিনের মতো তারা চলে গিয়েছিল। এর কিছু পরে মহারাজার
বাসায় ফিরে আসে আর বাসায় ঢুকে তার মেয়ের এই অবস্থা দেখে সে পাগলের মতো আর্তনাদ করতে থাকে। দ্রুত তার মেয়েকে হসপিটালে নিয়ে যায় আর ডাক্তারের হাতে পায়ে ধরে বলতে থাকে তার মেয়েকে বাঁচানোর জন্য। এবার সে বাসায় ফিরে এসে নিজেই পুরো বাসা এলোমেলো করে দেয় আর নিজের মাথায় বাড়ি মেরে একটি ডাকাতির নাটক সাজায়। এরপরের দিনেই সে থানায় গিয়েছিল ডাস্টবিন চুরির নাটক বানিয়ে, যেটা তোমরা মুভির শুরুতে দেখেছিলে। এই হলো পুরো মুভির প্রথম আসল কাহিনী। আর এরপরের লাস্টে যেই মাথা খারাপ করা টুইস্ট তোমরা দেখতে চলেছো সেটা দেখার পরে বাইরে ভাই আমি নিজেও থ্রিল হয়ে বসেছিলাম। তো চলো এবার আসল কাহিনীটা জেনে আসা যাক। ইন্সপেক্টরের মুখে ডাকাতির পুরো ঘটনা শুনে নাল্লা শিবার কলিজা শুকিয়ে যায়, কারণ সে তো বুঝে গেছে যে মহারাজা আসলে ডাস্টবিন নয় বরং তাদের তিনজনকেই খুঁজে বেড়াচ্ছে। তাই সে জানায়, স্যার কাল কোথায় আসতে হবে আমাকে বলে দিয়েন, আমি চলে আসবো। কিন্তু ইন্সপেক্টর ধানুষ জানায়, আজ আর তোর বাসায় যাওয়া লাগবে না, তুই আমার বাসায় ঘুমিয়ে যা, কাল সকালে আমাদের সাথে মহারাজার কাছে চলে যাবি। আর কনস্টেবলকে জানিয়ে দেয় সে যেন কোনোভাবেই নাল্লা শিবাকে যেতে না দেয়। ফাইনালি পরের দিন সকালে ইন্সপেক্টর ধানুষ নাল্লা শিবাকে নিয়ে যায় মহারাজার বাসায়। সেখানে তাকে সেই নকল ডাস্টবিন ধরিয়ে দেয় আর তাকে জানায় এই হলো সেই চোর যে তোর বাসায় ডাকাতি করেছিল। এবার মহারাজা আস্তে আস্তে নাল্লা শিবার কাছে যায় আর কৌশলে তার পিঠে হাত দিতেই সে ওই টিউমার খুঁজে পায়। সাথে সাথে মহারাজা বুঝে যায় এটাই সেই লোক যেদিন সে তার মেয়ের সাথে এই জঘন্য কাজ করেছিল। তবে সে ইন্সপেক্টরকে বলে নাল্লা শিবাকে ছেড়ে দিতে, সে তার ডাস্টবিন ফিরে পেয়েছে এটাই অনেক। আসলে মহারাজা চাচ্ছিল ঠিক ধানার মতোই কুপিয়ে কুপিয়ে কুচি কুচি করে তার মনের সকল রাগ মিটিয়ে ফেলতে, কিন্তু সে বর্তমানে পুলিশের সামনে তো আর এটা করতে পারবে না। তাই সে পুলিশকে জানায় তাকে ছেড়ে দিতে, যেন সে তার সময় মতো তাকে কুপিয়ে কেটে ফেলতে পারে। সেই ইন্সপেক্টর ধানুষ এবার জিজ্ঞেস করে যদি এই লোক তোর মেয়েকে ধর্ষণ করত তাহলেও কি তুই ছেড়ে দিতি? এখন প্রশ্ন হলো এই ইন্সপেক্টর কিভাবে এত কিছু জানলো? আসলে তার অনেক আগেই সন্দেহ ছিল যে এই ডাস্টবিনের সাথে খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা জড়িত রয়েছে, কারণ কেউ এমনি এমনি একটা ডাস্টবিনের জন্য 5 লাখ টাকা দিবে না। তাই সে অতি গোপনে খুঁজে বের করে আসলে সেদিন তার বাসায় কি ঘটেছিল। অবশেষে তারা হসপিটাল পর্যন্ত পৌঁছে যায় আর সেখানেই ডাক্তারের মুখে জানতে পারে যে জ্যোতির সাথে তারা কি করেছিল। যাই হোক, ইন্সপেক্টর ধানুষ এবার মহারাজার হাতে একটি চাপাতি তুলে দেয় আর হুকুম করে শালাকে কেটে ফেল, তোকে কেউ কিছু বলবে না, আর কোর্টের কেস আমি দেখে নিব। এবার মহারাজা হুকুম পেয়ে শুরু করে নাল্লা শিবার উপর কঠিন কোপ। সে জিজ্ঞেস করে বল তোর সাথে 3 নাম্বার লোক কে ছিল? নাল্লা শিবা প্রাণের ভয়ে নাম জানিয়ে দেয় যে তাদের সাথে ছিল সেলভাম নামের এক লোক। এরপরে মহারাজা তাকে দাপড়িয়ে দাপড়িয়ে কুপিয়ে কুপিয়ে অবশেষে তার দেহ থেকে মাথাটাই নামিয়ে ফেলে। নাল্লা শিবাকে কেটে মহারাজা যায় সেলভামের লোকেশনে যেখানে তাকে পাওয়া যাবে। তবে সে কিন্তু সেলভামকে চিনে না যে 12 বছর আগের এই লোকটাই সেলভাম। সেলভামকে দেখে মহারাজা তার জীবনের সব থেকে বড় শক খায়, আর এর কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে যে কেন তাকে দেখে সে শক খেলো। এখানে 12 বছর পরে প্রথমবার মহারাজাকে দেখেই সেলভামের সেই পুরান রাগ মনে পড়ে যায় আর সে উঠে এসেই মহারাজাকে মারা শুরু করে। সে বলতে থাকে তোর কারণে আমি 12 বছর আগে আমার পুরো পরিবারকে হারিয়েছি, তোর কারণে আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমার 12টা বছর জীবন হারিয়েছি, এমনকি আমি আমার মেয়েটাকেও হারিয়েছি। এসব বলতে বলতে সে মহারাজাকে মারতে থাকে। তবে নিজেকে বাঁচাতে এবার মহারাজাও তাকে মারা শুরু করে আর এভাবে মারতে মারতে মহারাজা সেলভামের পায়ের উপরে আঘাত করে বসে আর তার 2 পা ভেঙে দেয়। তবে সেলভাম জানায় তুই আমার পা ভেঙে দিলেও আমি তোকে যে আঘাত দিয়েছি সেটা তোর মেয়ে সারা জীবন বয়ে বেড়াবে, আর নিজের মেয়ের মুখ দেখলেই তোকে সেটা কুড়ে কুড়ে খাবে। এমন সময় সেখানে মহারাজার মেয়ে জ্যোতি আসে আর তার হাতে থাকা একটি পুটলি ছুঁড়ে দিয়ে জানায় যে এই গয়নাগুলোর জন্যই তো তোমরা সেদিন চুরি করতে এসেছিলে তাই না? এই নাও, এখানে সকল গয়না রয়েছে, কিন্তু সেদিন তোমরা আমার সাথে এমন জঘন্য কাজ না করলেও পারতে, আর আমাকে এত কষ্ট দেওয়ার পরও কেন বাঁচিয়ে রেখেছিলে? সেদিন তো মেরে ফেললেই ভালো হতো তাই না? এখন আমাকে সারা জীবন এই কষ্ট বয়ে বেড়াতে হবে। যাই হোক, তোমার যদি কোনো মেয়ে থাকে তবে তার মুখের দিকে তাকিয়ে একবার নিজের বিবেকের প্রশ্ন করো তুমি কত বড় অন্যায়টা আমার সাথে করেছো। তবে আমার আর কোনো আক্ষেপ নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এসব বলে জ্যোতি তার বাবার সাথে উঠে চলে যায়। এমন সময় সেলভাম সেই পুটলির মধ্যে দেখতে পায় 12 বছর আগে তার মেয়ের জন্য কেনা সেই লকেট। এবার জ্যোতির দিকে তাকাতেই সে দেখতে পায় জ্যোতির পিঠেও রয়েছে আগুনে পুড়ে যাওয়া সেই ক্ষত। সেলভাম বুঝে যায় এটা মহারাজার
নিজের মেয়ে নয়, বরং এটা হচ্ছে তারই নিজের মেয়ে জ্যোতি। সে খোঁড়াতে খোঁড়াতে মহারাজার পায়ের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করতে থাকে, এটা তো আমার মেয়ে, তুই কিভাবে বাঁচিয়ে রেখেছিস? এখানে আমরা জানতে পারি সেদিন ওই অ্যাক্সিডেন্টটা আসলে সেলভামের বাসায় হয়েছিল। আসলে সেদিন মহারাজা ও তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সেই লকেট ফিরিয়ে দেওয়ার জন্য সেলভামের বাসায় গিয়েছিল। তবে সেলভামের স্ত্রী জানায় এই অবৈধ টাকার জিনিস সে তার মেয়েকে পরাবে না। তাই মহারাজা পাশের দোকানে গিয়েছিল সেলভামের মেয়ের জন্য পুতুল কিনতে, কিন্তু সেখানেই ঘটেছিল সেই অ্যাক্সিডেন্ট। আর ওই অ্যাক্সিডেন্টে সেখানে মহারাজার স্ত্রী ও তার নিজের মেয়ে মারা গিয়েছিল, সেই সাথে সেলভামের স্ত্রীও মারা যায়। শুধুমাত্র সেখানে বেঁচে ছিল সেলভামেরই নিজের মেয়ে জ্যোতি। আর মহারাজা নিজের মেয়েকে হারিয়ে সেলভামের এই নিষ্পাপ বাচ্চাকে নিজের মেয়ের মতোই কোলে তুলে নিয়েছিল, আর আজ পর্যন্ত নিজের মেয়ের মতোই বড় করেছে। মহারাজা জানায়, হ্যাঁ, এটা তোরই সেই আদরের ছোট্ট মেয়ে জ্যোতি। যেই পা তুই মাথায় করে রাখতি সেই পা তুই নিজেই ভেঙে দিয়েছিস। এইসব জানার পরে সেলভামের বুকের মধ্যে এক পাহাড় সমান আকাশ ভেঙে পড়ে। এটা সে কি করেছে? নিজের মেয়েকেই নিজের বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছে। সে তার এই পাপ যেন মানতেই পারছিল না। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যেতে থাকে। যে মেয়েকে সে কোল থেকে নামাতো না, সে কিনা নিজের মেয়েরই এমন সর্বনাশ করলো। তার এই মেয়েটি এক সময় ছিল তার কত আদরের, আর আজ সে তার সাথে কি কাজ করেছে। নিজের এই পাপ সহ্য করতে না পেরে সে বিশাল বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে, আর এভাবেই সে তার পাপের প্রায়শ্চিত্ত করে নিজের জান দিয়ে। তার রক্তে ভরে যেতে থাকে তার মেয়ে জ্যোতির পায়ের ছাপ। আর মহারাজা জ্যোতিকে তুলে নিয়ে সেখান থেকে নতুন এক গন্তব্যের দিকে চলে যায়। আর এখানেই এই মাস্টারপিস মুভির শেষ হয়। থ্রিলার মুভি অনেক দেখেছি, কিন্তু বিশ্বাস করো এটা দেখে আমি নিজেই থ হয়ে বসেছিলাম অন্তত 10 মিনিট। ভাই রে ভাই, থ্রিল যে কত গভীর ভাবে মাথায় নাড়া দিতে পারে এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমরা যারা এখনো এই মুভি দেখোনি, একবারের জন্য হলো দেখার সাজেস্ট করলাম। মুভিটা অনেক প্যাচ লাগানো ছিল, হয়তো প্রথম দিকে বুঝতে নাও পারো, তাই এক্সপ্লেন করে দিলাম সাজিয়ে গুছিয়ে। তো আর দেরি কিসের, ঝটপট দেখে নিতে পারো। সেই সাথে যারা এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা জানিয়ে দিও। দেখা হচ্ছে নতুন এক মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।